আসসালামু আলাইকুম। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক এমন একটা বই যা শুধু একটা উপন্যাস না, তার থেকেও অনেক বেশি কিছু। বলা যায় এটা প্রকৃতি আর মানুষের যে আদিম সম্পর্ক, তারই এক মহাকাব্য। আর সবচেয়ে বড় কথা কি জানেন, ১৯৩৯ সালের এই লেখাটা লেখকের একেবারে নিজের অভিজ্ঞতা থেকে জন্ম নিয়েছিল, যা এটাকে একটা অন্য মাত্রা দিয়েছে। উপন্যাসের একদম শুরুতেই লেখক আমাদের দিকে একটা প্রশ্ন ছুড়ে দেন, এমন একটা প্রশ্ন যার ভেতরেই যেন পুরো বইটার মূল কথাটা লুকিয়ে আছে। এই প্রশ্নটা কিন্তু আমাদের একটু থামিয়ে দেয়, ভাবায়, আর ঠিক সেখান থেকেই শুরু হয় এই অসাধারণ যাত্রার। আরণ্যক যে এতখানি অন্যরকম, তার কারণটা কি? আসলে এর মূলে আছে একটা দারুণ সাহসী ব্যাপার। এখানে প্রধান চরিত্র কোনো মানুষই নয়, বরং স্বয়ং প্রকৃতি, মানে ওই বিশাল অরণ্য। উপন্যাসের একেবারে কেন্দ্রবিন্দুতে আছে বিহারের পূর্ণিয়া আর ভাগলপুর জেলার লবটলিয়া আর নাড়া বৈহারের বিশাল আদিম জঙ্গল। আর লেখক সেটার রূপ, শব্দ, গন্ধ, তার রহস্যময়তাকে এমনভাবে তুলে ধরেছেন যেন মনে হয় অরণ্যটা নিধেই একটা জীবন্ত চরিত্র, যা প্রাণ আছে। আর এই কাহিনীর সবচেয়ে আকর্ষণীয় দিকটা হলো, এটা কোনো বানানো গল্প নয়, এটা সত্যি। লেখক যখন ওই অঞ্চলে জমিদারি সেরেস্তার কাজ করতেন, তখন তিনি ডায়েরি লিখতেন। সেই ডায়েরি আর নিজের চোখে দেখা ঘটনাগুলো থেকেই কিন্তু এই উপন্যাসটা তৈরি হয়েছে। এই সত্যিটা পুরো ব্যাপারটাকে একটা অন্য স্তরে নিয়ে যায়। আচ্ছা, অরণ্যের এই গল্পের গভীরে কিন্তু একটা চিরকালের লড়াই লুকিয়ে আছে। সেটা হলো সভ্যতা আর প্রকৃতির লড়াই। আর এই দ্বন্দ্বটাই আমরা দেখতে পাই উপন্যাসের একজন মানুষের চোখের মাধ্যমে। গল্পের মানবিক নায়ক সত্যচরণ কলকাতার এক শিক্ষিত যুবক। চাকরির জন্য তাকে জঙ্গলে আসতে হয়। কাজটা কি? বন কেটে মানুষের বসতি তৈরি করা। ভাবুন একবার। তো প্রথমে এই জঙ্গলি পরিবেশ তার একদম ভালো লাগে না, কিন্তু আস্তে আস্তে সে এই অরণ্যের প্রেমে পড়ে যায়। আর ঠিক তখন থেকেই তার নিজের ভেতরেই শুরু হয় এক ভীষণ লড়াই। এই লড়াইটা ঠিক কেমন? একদিকে আছে আধুনিক সভ্যতা, উন্নতি, মানুষের চাহিদা, আর অন্যদিকে অরণ্যের সেই আদিম খাঁটি সৌন্দর্য। সত্যচরণকে তার চাকরির জন্য জঙ্গলটা নষ্ট করতে হচ্ছে, কিন্তু তার মন চাইছে ওই সৌন্দর্যটাকে টিকিয়ে রাখতে। সে যেন এই দুয়ের মাঝে একেবারে আটকে পড়েছে। কিন্তু এই জঙ্গলটা মোটেও খালি নয়। এখানে এমন সব মানুষ থাকে যাদের গোটা জীবনটাই এই প্রকৃতিকে ঘিরে। তারা যেন এই অরণ্যেরই একটা অংশ, যাকে আলাদা করা যায় না। এদের মধ্যে আছে ভানুমতির মতো এক বন্য রাজকুমারী, যার সহজ সরল জীবন দর্শন আমাদের